আচ্ছা, আমরা 22 ইয়ার্সের টেস্ট পেপার করতে থাকবো। টেস্ট পেপারের ফার্স্ট যেটা পেজ আছে 27 পার্ট বি। প্রথমে 1 মার্কস করবো, তারপর 2, তারপর 4, তারপর 5। আচ্ছা, 1 মার্কসে 10টা কোশ্চেন বলেছে, 10টা কোশ্চেন আমরা ডিসকাস করবো প্রথম। তাহলে ফার্স্ট কোশ্চেন কি বলেছে, এ সেটের 1 to 3 সেট ওপর সবচাইতে বেশি কটি সমতুল্য সম্বন্ধ সংজ্ঞায়িত করা যাবে। তাহলে অ্যান্সার দিয়ে দিচ্ছে 1 2 3 5। তাহলে সমতুল্য হতে গেলে তিনটে সম্বন্ধই তোমাকে মেনে চলতে হবে। তাহলে দেখো, এ সেট থেকে আমি সমতুল্য সম্বন্ধ যদি আমি বলতে চাই, তাহলে দেখো এ সেট থেকে একটা সেট আমি এরকম করে সম্বন্ধ বলে দিই R1, তাহলে R1 একটা সম্বন্ধ বেরোবে, 1 1 নিয়ে বেরোবে, একটা 2 2 নিয়ে আসবে, 2 2 অ্যান্ড 3 3। তাহলে এর মধ্যে দেখো, এর মধ্যে সমতুল্য হতে গেলে তিনটে সম্বন্ধই হতে হবে, সসম, সংক্রমণ এবং প্রতিসম। তাহলে সসম হলে নিজের সঙ্গে নিজের সম্পর্কে জড়িত থাকবে, তাহলে 1 1 এর সঙ্গে সম্পর্ক রয়েছে, 2 2 এর সাথে রয়েছে, 3 3 এর সাথে রয়েছে, সসম হয়ে গেছে। প্রতিসম হবে, 1 1 রয়েছে, তাহলে 1 1 রয়েছে, 1 1 রয়েছে, তাহলে 1 1 রয়েছে, ব্যাক করে থাকলে 2 2 থাকছে, 2 2 থাকছে, 3 3 থাকছে, তাহলে 3 3 থাকছে, হয়ে গেছে। এবার সংক্রমণ দেখতে গেলে 1 1 রয়েছে, একই রকমভাবে 1 1, একই রকমভাবে 1 1। বোঝা যাচ্ছে? বোঝা না গেলে সম্বন্ধগুলো তিনটে সম্বন্ধ আমরা, ফার্স্ট সম্বন্ধ হচ্ছে এ যদি বিলংস করে আর এর মধ্যে, তাহলে এ কমা এ আর এর মধ্যে থাকলে সসম হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে এ বি বিলংস টু যদি আর হয়ে থাকে, তাহলে এ বি, এই এটা সেটের মধ্যে হবে, এ সেটের মধ্যে ধরে নাও, তাহলে এটা এ সেটের মধ্যে। তাহলে এখানে এ বি যদি আর এর মধ্যে থাকে, তাহলে সেটা যদি ইমপ্লাইজ করে বি এ আর এর মধ্যে রয়েছে, তাহলে কি হবে, সংক্রমণ প্রতিসম হবে। আর সংক্রমণ হতে গেলে এ বি সি বিলংস টু এ, সেখানে এ বি বিলংস টু আর অ্যান্ড বি সি বিলংস টু আর, তাহলে সেটা ইমপ্লাইজ করে এই বিবি কেটে গেলে এ সি বিলংস টু আর, তাহলে তখন সেটা হয়ে যাবে আমার সংক্রমণ। তাহলে এখানে এটা একটা সেট, সেটা সংক্রমণ হবে। আর অ্যানাদার একটা সেট যেহেতু নিতে পারছি, দেখো 1 1 রয়েছে, 2 2 রয়েছে, 3 3 রয়েছে, আর একটা নিয়ে নিলাম ধরো 1 2। 1 2 যদি থাকে, তাহলে আমাকে 2 1 নিতে হবে, যে কারণের জন্য প্রতিসম হতে হবে। 1 1 2 2 3 3 তো এটা সংক্রমণ হচ্ছে, প্রতিসম হচ্ছে, আর সসম হয়ে যাচ্ছে। তাহলে 1 2 কি হচ্ছে, 1 2 আর 2 2 1, তাহলে 1 2 থাকলে 2 1ও থাকতে হবে, তাহলে প্রতিসম হবে, তাছাড়া প্রতিসম হবে না। বা 2 1 থাকলে 1 2 থাকতে হবে, এটা একটা হয়ে গেল। আচ্ছা, আর 3 একটা নিলাম, সেখানে 1 1 2 2 3 3 অ্যান্ড 1 3 যদি নিয়ে থাকি, তাহলে আমার 3 1 নিতে হবে, তাহলেও হবে। আচ্ছা, আরেকটা হয়ে যাবে, দেখো 1 1 2 2 3 3 অ্যান্ড 2 3 যদি নিয়ে থাকি, 2 3 যদি নিয়ে থাকি, তাহলে 3 2ও নিতে হবে, তাহলেও হবে। আচ্ছা, আর হবে কি, আর দেখি, আর 5 যদি নিয়ে থাকি, তাহলে 1 1 2 2 3 3। আচ্ছা, এখানে এটা নিলেও হবে, 1 2 নিলাম, 1 2 নিলাম, 1 2 2 3 3 2 1 2 2 3 1 2 2 3 অ্যান্ড আর কি নিলে হয়ে যাবে বলো দেখি। আচ্ছা, দেখো এখানে 1 2 2 3 তো নিয়েছি, 1 2 2 3 নিয়েছি, আমাকে এখানে তাহলে 2 2 কেটে গেলে 1 3ও নিতে হবে, তাহলে তো সংক্রমণ হবে। তাছাড়া এখানে যদি 2 3 2 3, এখানে আরেকটা হচ্ছে 2 3 1 2 নিতে গেলে আমাকে 2 1ও থাকতে হবে। 2 1 যখন দেখতে পেয়েছি, তাহলে 2 3 আছে, আর এখানে 1 3 2 3 আর কিছু হবে, 1 3 নিয়েছি, 2 3 2 3 নিয়েছি, 2 3 নিলে 3 2 থাকতে হবে, 3 2 থাকতে হবে। আচ্ছা, 2 3 নিয়েছি, 3 2 নিয়েছি, 3 3 আছে, 1 2 রয়েছে, 3 1 1 3 নিয়েছি, তাহলে 3 1ও নিতে হবে, 3 1ও নিতে হবে,
3 1ও নিতে হবে, 2 3 নিয়েছি, 3 2 নিয়েছি, 1 2 নিয়েছি, 2 1 নিয়েছি, 1 3 3 নিয়েছি, সবগুলো নিয়েছি। তাহলে এখানে দুটো দুটো চারটে ছটা। আচ্ছা, তাহলে টোটাল কতগুলো আসলো 5টা। তাহলে এই অ্যান্সার হয়ে যাবে 5। কীভাবে আসলো দেখো, এইগুলোর জন্য হয়ে গেছে। এটা দেখো 1, এখানে 1 2 রয়েছে, তাহলে 2 1 রয়েছে, 2 3 রয়েছে, 3 2 রয়েছে, 1 3 রয়েছে, 3 1 রয়েছে, তাহলে প্রতিসম হয়ে গেল। সংক্রমণ যদি চেক করতে চাই, 1 3 2 3 রয়েছে, 2 2 কেটে গেলে 1 3, 1 3 এর মধ্যে রয়েছে, 1 3 এর মধ্যে রয়েছে। একই রকমভাবে 2 3 আর 3 2, 2 2 এর মধ্যে রয়েছে সংক্রমণে। 1 3 3 1, 3 3 ক্যান্সেল আউট হলে এই যে 1 3 রয়েছে, 3 1 রয়েছে, তাহলে বিবি ক্যান্সেল মানে 3 3 ক্যান্সেল হলে 1 1 রয়েছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমার 5টা। ওকে, পরের প্রবলেমের দিকে আগাই। দেখো পরের কোশ্চেন কি বলেছে। পরের কোশ্চেন বলেছে আমাকে কস ইনভার্সের মুখ্য মান। তাহলে কস ইনভার্সে যদি মুখ্য মান জানতে চাই, তাহলে আমি লিখে নিতে পারবো কোসেক ইনভার্সের। কোসেক ইনভার্স -√2 মানে হচ্ছে, আমি এটাকে ধরে নিলাম কোনো একটা থিটা। তাহলে বোথ সাইডে আমি কি করলাম, কোসেক নিয়ে নিলাম। তাহলে কোসেক ইনভার্স -√2 কোসেক থিটা হয়ে যাবে, উভয় পক্ষে কোসেক নিলাম। তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে গেলে কত হলো, -√2, আর এখানে হয়ে গেল কোসেক থিটা। এবার কোসেক থিটা -√2। এবার লক্ষ্য করো, কোসেক কততে থিটা হয়ে যায়, কোসেক কততে থিটা হয়, √2 কত ভ্যালুতে কোসেক হয়, তাহলে কোসেক 45 ডিগ্রি। 45 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই ফোর। এবার আমাকে রেজাল্টটা কোথায় বের করতে হবে, রেজাল্টটা মুখ্য মান বলেছে, মানে থিটার মান মুখ্য মান যেহেতু বলেছে, তাহলে থিটা কোথায় অবস্থান করবে, থিটা অবস্থান করবে -π/2 থেকে π/2 এর মধ্যে অবস্থান করবে। যদি এর মধ্যে অবস্থান করে মুখ্য মানটা, তাহলে এর মধ্যে যদি অবস্থান করে, তাহলে এখান থেকে আমি cos থিটা ইজিকালস টু কোসেক থিটা ইজিকালস টু আমি কি লিখে নিতে পারবো, এখানে রেজাল্টটা হয়ে যাবে কোসেক -π/4। তাহলে থিটা ইজিকালস টু হয়ে যাবে -π/4, -π/4। তাহলে -π/4 আমার অ্যান্সার। বোঝা গেছে? তাহলে পরের লাইনে চলে যাই, পরের প্রবলেমে আর কি। দেখো পরের প্রবলেম কি বলেছে। পরের প্রবলেম বলেছে এ বলে দিয়েছে একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। এ একটা যদি বিপ্রতিসম ম্যাট্রিক্স হয়, তাহলে এ ইজিকালস টু এ ট্রান্সপোজ ইজিকালস টু মাইনাস এ রেজাল্ট দেবে। তাহলে একবারই বলতে পারি এ ইজিকালস টু এ ট্রান্সপোজ। এই রেজাল্টটা যদি ফলো করে, তাহলেই বিপ্রতিসম হয়ে যাবে। তাহলে এ তো আমার এইদিকে কী আছে, এইদিকে কী আছে, এইদিকে আছে 0 a 3 2 b -1 অ্যান্ড c 1 0। আর এদিকে যদি মাইনাস নিয়ে নিই এ ট্রান্সপোজ, তাহলে আছে কত 0 a 3, এখানে আছে 2 b -1 অ্যান্ড c 1 0। এর ট্রান্সপোজ যদি করি, ট্রান্সপোজ করলে কী রেজাল্টটা পাবো, ট্রান্সপোজ করলে রেজাল্টটা পাবো, আচ্ছা মাইনাসটা তো সঙ্গে থাকবে, মাইনাস থাকবে, ট্রান্সপোজ করলে রেজাল্ট পাবো রো কলাম হয়ে যাবে। তাহলে 0 a 3 2 b -1 অ্যান্ড c 1 0। নেক্সট লাইনে যদি করতে চাই, তাহলে আমি পরের লাইনে কী বলবো, মাইনাস মাল্টিপ্লাই হলে ম্যাট্রিক্স তো সবাই সাথে মাল্টিপ্লাই হবে। তাহলে 0 -2 -c -a -b -1 -3 1 অ্যান্ড 0। তাহলে এই ম্যাট্রিক্সটা দেখো, ম্যাট্রিক্সটা কী ছিল, ম্যাট্রিক্সটা ছিল 0 a 3, এইদিকে ছিল 2 b -1 অ্যান্ড c 1 0। তাহলে একটা ম্যাট্রিক্সের সঙ্গে সমান হলে এই বস্তুটা, এদিকে লক্ষ্য করো, এই বস্তুটার সঙ্গে সমান হবে। তাহলে যদি হয়, তাহলে এ কত পেয়েছি, এ পাচ্ছি আমি -2, তাহলে এ ইজিকালস টু পেয়ে যাচ্ছি -2। একই রকমভাবে সি ইজিকালস টু কত পাচ্ছি, সি ইজিকালস টু -3, তাহলে সি ইজিকালস টু পাচ্ছি -3 অ্যান্ড বি ইজিকালস টু -b, বি ইজিকালস টু -b হয়েছে, মানে কোথাও একটা গন্ডগোল হয়েছে, b -b, c ইজিকালস টু 3, তাহলে b ইজিকালস টু -b চলে এসছে। কোথাও একটা ভুল হয়েছে, b কি মিডিলে ছিল, হ্যাঁ বি তো মিডিলে ছিল। তাহলে b ইজিকালস টু -b, তাহলে b ইজিকালস টু -b হবে, এখানে b দেখতে পাচ্ছি, তাহলে আর কোথাও তো নেই। তাহলে b ইজিকালস টু -b, তাহলে b এদিকে আসলে 2b ইজিকালস টু 0, মানে b ইজিকালস টু পাচ্ছি 0। ওকে, তাহলে আমার দরকার a প্লাস বি প্লাস সি। তাহলে এর জায়গায় যদি বসিয়ে দিই -2, বি তো 0, আর সি পেয়ে যাচ্ছি কত -3, সি পেয়ে যাচ্ছি -3, তাহলে অ্যান্সার হয়ে যাবে -5। ওকে, আশা করি বোঝা গেছে।
অ্যাকচুয়ালি এটা -3 হবে, অ্যাকচুয়ালি এটা -3 হবে। যদি বোঝা যায় পরের প্রবলেমের দিকে আগাই। ওকে, পরের কোশ্চেন দেখো, একটা খুব ভালো কোশ্চেন দিয়েছে। এটার জন্য আমার কি লাগবে, আমার একটু গ্রাফটা লাগবে। তাহলে গ্রাফটা যদি করতে চাই, তাহলে আমি এক্স অ্যাক্সিস, এটা হয়ে গেল ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। ওকে, এখানে সাইনের গ্রাফ যদি করতে চাই, তাহলে সাইনকে আমাকে 0, π/2, 2π/2, 3π/2 এরকমভাবে ব্রেক করে নিতে হবে, 4π/2, 5π/2 অ্যান্ড দিস 6π/2। ওকে, এবার 0তে 0 হবে, π/2তে কত হবে 1, ওয়াইয়ের ভ্যালু 1 হয়ে যাবে। আর -π/2তে, এই পায়েতে 0 হবে, -π/2তে, বলছি 3π/2তে 1 হয়ে যাবে। তাহলে দেখো কি হচ্ছে, এখানে যখন আমি দেখতে পাচ্ছি π/2, তাহলে তখন রেজাল্টটা দেবে 1। ওকে, π/2, 2π/2তে আসবে 0, 3π/2তে -1, 4π/2তে 0, 5π/2তে 1, 6π/2তে 0। আচ্ছা লক্ষ্য করো, আমি আর ব্রেক করলাম না, যে রেজাল্টটা আসবে সেখানে লক্ষ্য করো, এখানে একটা মাইনাস আসছে, একটা প্লাস আসছে, এটাতে মাইনাস আসবে, এটাতে প্লাস আসবে, মাইনাস আসুক না। তাহলে আলটিমেট যে রেজাল্টটা পাবো, এটা যদি আমি ব্রেক করে নিই, তাহলে ব্রেক করলে আমি বুঝতে পারবে 0 না, এখানে রয়েছে π/2, 10π। ওকে, সাইন এক্স মড ডিএক্স। তাহলে যখন ব্রেক করব কোথা থেকে, π/2, 2π যখন ব্রেক করব, তাহলে পাই মানে দেখতে পাচ্ছি এটা, π/2, 2π, তখন সাইনের রেজাল্ট কত দেবে, -1। বোঝা যাচ্ছে, এই সাইনের রেজাল্ট দেবে, নেগেটিভ দেবে, সাইন এক্স। কেন, মড এক্সের রেজাল্ট পজিটিভ দেবে, এইখানে পজিটিভ দেবে, 0 থেকে বড় হলে পজিটিভ দেবে, 0 থেকে নেগেটিভ হলে নেগেটিভ দেবে, ডিএক্স যেহেতু মড এক্স রয়েছে। পরে আবার 2π, এখানে 2π থেকে 3π নিলাম, 2π থেকে 3π, দেখো 2π থেকে আচ্ছা π/2, 2π, দেন 2π থেকে 4π/2 মানেই হচ্ছে 2π, 2π থেকে আমি 3π যখন নিচ্ছি, তখন সাইনের ভ্যালু ধনাত্মক দিচ্ছে, সাইন এক্স ডিএক্স। বোঝা গেছে আশা করি। এবার এখানে যখন রেজাল্টটা বের করব, তখন কত হয়ে যাবে, -cos x। আমি দুটোর জন্য বের করি, বাকিগুলো তোমরা বুঝতে পারবে। দেখো এটা হবে কত, লিমিটে যদি পুট করি π/2π। ওকে, তাহলে cos 2π এর রেজাল্ট কত দেবে, cos 2π বলো দেখি, cos 2π দেবে, এখানে যদি 2π পুট করি, -cos 2π মাইনাস প্লাস হয়ে যাবে cos π। আপার লিমিট প্রথমে পুট করলাম, মাইনাস অফ লোয়ার লিমিট, তাহলে cos 2π দিয়ে দেবে তোমার 0 মানে -1 প্লাস এখানে দেবে -1। ওকে, তাহলে এখানে পেয়ে যাচ্ছি -2। ও সরি, সাইন তো নিজে মাইনাস হয়, আরেকটা মাইনাস আসছে, তাহলে মাইনাসে প্লাস হয়ে যাবে, এক্সট্রিমলি সরি। তাহলে এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, তাই বলে এটা প্লাস, এটা মাইনাসে এটা অলরেডি প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস হলে রেজাল্টটা কত দিচ্ছে, 2 দিচ্ছে। ওকে, এবার এটার জন্য দেখো, এটার জন্য যদি দেখতে চাও তাহলে প্লাস, এটার জন্য দিচ্ছে -cos x। তাহলে এখানে যখন দেবো 2π টু 3π, তাহলে 2π যখন 3π পুট করব, -cos 3π। ওকে, -cos 3π, আবার মাইনাসে প্লাস cos 2π। তাহলে 3π যখন পুট করব, তাহলে 6 হবে, সেখানে হয়ে যাবে প্লাস -1, তাহলে এটা হয়ে যাবে 1 + 1, মানে আবার 2 দিচ্ছে। ওকে, তাহলে প্রত্যেকটা রেজাল্ট আমি 2 পাচ্ছি। তাহলে দেখো পাই থেকে 2π আমি 2 পাচ্ছি, আবার 2π থেকে 3πতে 2 পাচ্ছি, তাহলে একদম 10π পর্যন্ত কতগুলো 2 পাবো, 2 3 4 5 6 7 8 9, 9খানা 2, মানে 9 × 2 পাবো। এরকম করে কত দূর 2 পাবো, দেখো তুমি আপার লিমিটগুলো পুট করলে বুঝতে পারবে। 2 3 4 করে কত দূর পর্যন্ত যাবে, 10π পর্যন্ত। তাহলে 10π পর্যন্ত যদি যায়, তাহলে 9 টাইমস হচ্ছে কতবার হবে, 9 বার হলে কত হবে, 18 অ্যান্সার হবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমার 18। ওকে, বোঝা যদি যায়, পরের প্রবলেমের দিকে আগাই।
দেখো পরের কোশ্চেনও খুব ভালো প্রবলেম বলেছে। দেখো বলে দিয়েছে কি এফএক্স এই অপেক্ষকটি 0,2 অন্তরালে বিন্দুটিতে কটি বিন্দুতে অসন্তত এবং কটি বিন্দুতে অন্তর্করণযোগ্য হবে। তাহলে এফএক্স যদি প্রথমে ডিফাইন করে নিই, দেখো এই এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান মড ভ্যালুটা, এই এক্স মাইনাস ওয়ান মড ভ্যালু যে রেজাল্টটা দেবে সেটা একবার ধনাত্মক দেবে আর একবার ঋণাত্মক দেবে। তাহলে ধনাত্মক কখন দেবে? যখন এক্স মাইনাস ওয়ান গ্রেটার দেন ইজিকাস টু 0, মানে এক্স গ্রেটার দেন ইজিকাস টু 1। আর ঋণাত্মক কখন দেবে? যখন এক্স মাইনাস ওয়ান লেস দেন 0, মানে এক্সের রেজাল্ট -1 থেকে ছোটো। আর এক্স প্লাস ওয়ান যে মড ভ্যালুটা সেটা একবার ধনাত্মক দেবে, একবার ঋণাত্মক দেবে, তাই না? ধনাত্মক কখন দেবে? যখন এক্স প্লাস ওয়ান গ্রেটার দেন ইজিকাস টু 0, মানে এক্স গ্রেটার দেন ইজিকাস টু -1, অ্যান্ড এক্স প্লাস ওয়ান লেস দেন 0 যখন হবে, মানে এক্স লেস দেন -1। ওকে, তাহলে দুটো জায়গায় ব্রেক করছে। দেখো সন্তত তো কোনো বিন্দুতেই অসন্তত হবে না। অসন্তত মানে, কারণ এক্সের প্রত্যেকটা মানের জন্য যাতে ওয়াই পাই তাতেই হয়ে যাবে আমার অসন্তত, যদি ওয়াই পাই। তাহলে এক্স, আচ্ছা এফএক্সটা আমি যদি ডিফাইন করে নিই, দেখো কোথায় কোথায় হচ্ছে। একটা হচ্ছে 1-এর থেকে বড়, 1-এর থেকে ছোটো, -1-এর থেকে বড়, -1, চারটে জায়গায় ব্রেক করছে, তাই তো? তাহলে একবার হচ্ছে -1-এর থেকে ছোটো, সেকেন্ড হচ্ছে -1-এর থেকে বড় বাট 1-এর থেকে ছোটো, -1-এর থেকে বড় বাট 1-এর থেকে ছোটো, -1-এর থেকে বড় বাট 1-এর থেকে ছোটো, আরেকটা হচ্ছে 1-এর থেকে বড়, আরেকটা হচ্ছে এক্সের ভ্যালু 1-এর থেকে বড়। এই তিনটেতে হচ্ছে। তাহলে যখন এইটা হচ্ছে তখন কি দিচ্ছে? এটা তখন দিচ্ছে 1-এর থেকে ছোটো, -1-এর থেকে ছোটো, -1-এর থেকে ছোটো মানে 1-এর থেকে ছোটো। 1-এর থেকে ছোটো হলে তখন এটা -x-1 দিচ্ছে, আর এটা দিদি এত ডিফাইন না করলেও হবে, বাট ডিফাইনটা করে দিচ্ছি আমি। -1 হলে +x+1 এটা দিচ্ছে। আর যখন 1 থেকে -1-এর মধ্যে, তাহলে প্রথমটা কি আছে? -1-এর থেকে বড়, তাহলে প্রথমটা -1-এর থেকে বড়, মানে কোনটা দেবে? আচ্ছা প্রথমটা ঠিক লিখেছি, -1-এর থেকে ছোটো, মানে এটা মাইনাস দেবে, আর এটা দেবে -1-এর থেকে ছোটো, মানে ঋণাত্মকটা দেবে। আচ্ছা ধনাত্মক লিখে ফেলেছি, ঋণাত্মকটা দেবে। ওকে, আচ্ছা নেক্সট -1-এর থেকে বড়, -1-এর থেকে বড় যদি হয়ে যায়, তাহলে এই রেজাল্টটা দিলাম, -1-এর থেকে বড় আর 1-এর থেকে ছোটো, -1-এর থেকে বড়, তখন এই মানটা নিচ্ছে, এই মানটা -x-1, আর 1-এর থেকে যদি ছোটো হয়ে যায়, 1-এর থেকে যদি ছোটো হয়, তাহলে 1-এর থেকে ছোটো -1-এর থেকে তো বড়, 1-এর থেকে ছোটো এই ধনাত্মক মানটা নেবে x+1। ওকে, আর লাস্ট x গ্রেটার দেন 1 হলে ধনাত্মক এই মানটা নেবে x-1, আর 1-এর থেকে বড় মানে সেটা তোমার 1-এর থেকে বড়, তো -1-এর থেকে যেটা বড় আছে সেটাই নেবে, মানে x+1 নিচ্ছে, তাহলে +x+1। তাহলে ফাংশনটা যদি ডিরাইভ করি, দেখো ফাংশনটা যদি ডিরাইভ করে, জায়গা তো নেই, তাহলে এইখানেই লিখছি। ফাংশনটা ডিরাইভ করলে এটা দেখো এখানে কত হবে, এখানে ক্যালকুলেশনটা করে নিই, এটা হয়ে যাবে -x+1 তাহলে x, আচ্ছা -2x। ওকে, আর এখানে হয়ে যাবে -x+1 +x+1, তাহলে x কেটে যাচ্ছে, এখানে কেটে থাকবে x-1 +x+1, তাহলে 1 কেটে যাচ্ছে। তাহলে একটা হচ্ছে -2x +1 +2, একটা হয়ে যাচ্ছে শুধুমাত্র 2, আর একটা হয়ে যাচ্ছে 2x। ওকে, তাহলে এই ফাংশনটা হচ্ছে, এটা কখন হচ্ছে? যদি x লেস দেন -1, ইফ -1-এর থেকে বড়, 1-এর থেকে ছোটো, -1-এর থেকে বড় ইজিকাস টু হবে, আর এখানে দিচ্ছে এক্স গ্রেটার দেন ইজিকাস টু 1, এই রেজাল্টটা। এবার লক্ষ্য করো, তুমি এক্সের মান যাই নাও না কেন, যা মন চাচ্ছে নাও, তাহলে আমি এফএক্সের মান পাচ্ছি, এফএক্স পাবো তো? এক্সের মান আমি যাই নিই, এফএক্স পাবো তো? পাবো, কারণ এক্সের মান যাই পুট করি না কেন আমি এফএক্সের রেজাল্ট পাবো। তাহলে কোথাও অসন্তত হবে না, এই দুটো বিন্দুতে রয়েছে। আচ্ছা, তাহলে আরেকটা বলেছে অন্তর্করণযোগ্য। ডেরিভেটিভ কোথায় অসম্ভব? দেখো এইখানে অসম্ভব, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ 2-তে, এখানে যদি ডেরিভেটিভ রেজাল্ট করি, এটা কত দিচ্ছে 2,
এখানে -2, তাহলে এইখানে দিচ্ছে 0, তাহলে 0 যখন দিচ্ছে তাহলে কোথায় চেঞ্জ হবে, একমাত্র -1-এ, তাই না? -1-এ যদি হয়ে যায় তাহলে রেজাল্টটা, আচ্ছা লক্ষ্য করো এখানে আমার একটু ভুল হয়ে গেছে, সেখানে এটা মাইনাস মাল্টিপ্লাই করলে এটা মাইনাস হবে, আর এটা যদি মাইনাস হয়ে যায় তাহলে 1 কেটে যাবে, তাহলে এখানে শুধুমাত্র 2 পড়ে থাকবে, 2x পড়ে থাকবে। তাহলে লক্ষ্য করো এখানে যদি ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ করলে শুধুমাত্র যেখানে 1 -1 শুধুমাত্র 2 0 দিচ্ছে, ঠিক আছে? -1-এ একবার 0 পাচ্ছি, একবার -2, একবার +2, ওকে। তাহলে লক্ষ্য করো এই x = 1 -1 বিন্দুতে শুধুমাত্র অন্তঃকরণযোগ্য হবে না, তাহলে একটাই রেজাল্ট পেলাম, সেটা হচ্ছে এই রেজাল্টটা, যেখানে সন্তত তো সব জায়গায় হচ্ছে, মানে অসন্তত হচ্ছে না। আর x1 একটা হচ্ছে কেন, কারণ শুধুমাত্র 1 বিন্দুতে ডেরিভেটিভের রেজাল্ট পাচ্ছি না, বাকি দুটো যে কোনো বিন্দুতে দেখো ডেরিভেটিভের রেজাল্ট তুমি পাবে। তাহলে আমি বুঝলাম কি করে, আমি বুঝলাম কারণ এক্সের ভ্যালু যদি 1-এর থেকে ছোটো নিই, এক্সের ভ্যালু যদি 1-এর থেকে ছোটো নিই তাহলে ডেরিভেটিভের রেজাল্ট তো আমার -2 দেবে। এক্সের ভ্যালু যদি 1-এর থেকে বড় নিই, এক্সের ভ্যালু যদি আমি 1-এর থেকে বড় নিই তাহলে আমার ডেরিভেটিভের রেজাল্ট কত দিচ্ছে, 2, ওকে। তাহলে এক্সের ভ্যালু যদি শুধুমাত্র আমি -1 নিই, দেখো দুটো সমান নিয়ে নিয়েছি না, দুটো সমান হবে না, এখানে এটা সমান হবে না। -1-এর জন্য যদি নিই তাহলে ডেরিভেটিভের রেজাল্ট কত হয়ে যাচ্ছে, 0, যে কারণের জন্য আমার এখানে ডেরিভেটিভের রেজাল্টটা প্রেজেন্ট করছে না, ওকে। তাহলে পরের প্রবলেমে চলে যাই। আচ্ছা সরি এক্সট্রিমলি সরি, এখানে দেখো এখানে দুটো পয়েন্টের জন্য হবে, একটা x = -1, একটা x = 1, দুটোর জন্যেই কিন্তু আমার কি রেজাল্টটা দেবে, দুটোর জন্যেই আমার x = -2x 2x 2 2 2। আচ্ছা তাহলে এইখানে দুটোর জন্য আমি কিন্তু এটা নয়, এই রেজাল্টটা হবে না, এই রেজাল্টটা কেন হবে না, দুটোতে অসন্তত হয়, দুটোতে অন্তঃকরণযোগ্য হবে না, তাহলে রেজাল্টটা হয়ে যাবে এই রেজাল্টটা 0,2, ঠিক আছে। তাহলে পরের প্রবলেমের দিকে আগাই। কেন হয়েছে, কারণ দুটো বিন্দুর জন্য, x = -1 অ্যান্ড x = 1-এর জন্য। আচ্ছা টেস্ট পেপারে কোশ্চেন দেখে ভয় খেয়ে যাও না, টেস্ট পেপারে কিছু কোশ্চেন এরকম থাকে দুটো অ্যান্সার এক দিয়ে দিয়েছে, তো এটা এক হবে না, এটা অন্য কিছু হবে, আমি নিয়ে নিচ্ছি 6 নিয়ে নিই, ওকে। তাহলে এই এইটা বলছে যে এইটা অবকল সমীকরণ কি তৈরি হবে, তাহলে অবকল সমীকরণ তৈরি হবে মানে তোমাকে যে ধ্রুবকগুলো দিয়ে দিয়েছে ধ্রুবকগুলোকে দূর করতে হবে। তাহলে ধ্রুবকগুলোকে দূর কীভাবে করব, তাহলে দেখো যদি আমি একবার ডেরিভেটিভ করি তাহলে dy/dx পাবো, তাহলে dy/dx করলে c1 + c2, এখানে cos কত হয়ে যাবে, মাইনাস সাইন, তাহলে মাইনাসটা আগে লিখলাম, সাইন x + c3, ওকে। আর এখানে যদি করি, আচ্ছা এটাকে যদি ব্রেক করে নিতাম তাহলে একটু বেটার হতো, এইটা মানেই হচ্ছে দেখো e⁻x + c5, এই কথাটা মানে হচ্ছে e⁻c5, কারণ এই ফর্মুলায় ব্রেক করে নিলাম, a⁻m +n কে লেখা যায় a⁻m × a⁻n, তো এই ফর্মুলায় ব্রেক করে নিলাম, তাহলে পুরোটাই ধ্রুবক c4 অ্যান্ড e⁻c5 পুরোটাই ধ্রুবক, আর e⁻x এর ডেরিভেটিভ e⁻x হয়ে যাবে। এবার ডবল ডিফারেন্সিয়েশন যদি করি d2x তাহলে এটা করলে কত হবে, সাইনটা আবার কত হয়ে যাবে, cos হয়ে যাবে, c1 + c2, এটা হয়ে যাবে আমার cos x + c3, ওকে। সাইনের ডেরিভেটিভ আবার cos হবে, এটা মাইনাস, একই রকমভাবে এটা e⁻c5 অ্যান্ড e⁻x থেকে যাবে, এগেন ডেরিভেটিভ করতে হবে কারণ এখনও আমার ধ্রুবকটা চেঞ্জ হয়নি, x³ যদি করি তাহলে এটা হয়ে যাবে, সাইনটা কত হয়ে যাবে, প্লাস মাইনাসের cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন, তা প্লাস সাইন হয়ে গেল c1 + c2 ইন্টু সাইন x + c3 মাইনাস c4 ইন্টু e⁻c5 ইন্টু e⁻x। একই রকমভাবে আরেকবার যদি ডেরিভেটিভ করি তাহলে 4 টাইমস এই নিয়ে ডেরিভেটিভ করলাম, তাহলে 4 টাইমস ডেরিভেটিভ করলে আমার দেখো এখানে রেজাল্টটা কত হয়ে যাবে, c1 + c2 অ্যান্ড এটা ডেরিভেটিভ সাইন x এর ডেরিভেটিভ হয়ে যাবে cos x, x + c3 মাইনাস c4 e⁻c5 অ্যান্ড e⁻x। এবার এই রেজাল্টটাই তো আমার কী ছিল, y, তাহলে পরের লাইনে আমি কী লিখে দিতে পারবো, 4x4 = y। তাহলে আমাকে জিজ্ঞাসা করেছিল এই অবকল সমীকরণটার ক্রম কত, তাহলে ক্রম কোনটা হয়, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, প্রথম ক্রম ডেরিভেটিভ, দ্বিতীয় ক্রম ডেরিভেটিভ, তাহলে ক্রম কত, এটা 4, তাহলে ক্রম 4 হলে অ্যান্সার হয়ে যাবে আমার এ। আশা করি বোঝা গেছে, বোঝা যদি যাই পরের প্রবলেমের দিকে আগে। তাহলে দেখো পরের প্রবলেমটা কীভাবে করব, পরের প্রবলেমটা খুব সোজা, এটা সমতল থেকে দিয়েছে,
তাহলে সমতলগুলোর মধ্যে মধ্যবর্তী দূরত্ব বলেছে, তো তাহলে সমতলগুলোকে আমাকে সাজিয়ে নিতে হবে। ওয়াই প্লাস 2z ইজিকালস টু, এটা হচ্ছে ডি, তাহলে ডি যদি আমি এইদিকে নিয়ে আসি তাহলে -8 হয়ে গেছে ইজিকালস টু 0। অ্যান্ড এটা থেকে 2 কমন নিয়ে নিই, 2 কমন নিলে হয়ে যাবে 2x প্লাস ওয়াই প্লাস 2z প্লাস 5/2 ইজিকালস টু 0। তাহলে 2x প্লাস ওয়াই প্লাস 2z প্লাস 5/2 ইজিকালস টু 0। দেখো সমীকরণগুলোতে আমাকে ax প্লাস by প্লাস cz প্লাস d1 ইজিকালস টু 0 অ্যান্ড ax প্লাস by প্লাস cz প্লাস d2 ইজিকালস টু 0 যদি হয়, তাহলে মধ্যবর্তী দূরত্ব হয়ে যাবে d1 মাইনাস d2 ডিভাইডেড বাই রুট আন্ডার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ম্যাগনিটিউড ভ্যালু। তাহলে এখানে ফার্স্ট যে ডি পেয়েছি সেটা পেয়েছি কত, -8, অ্যান্ড সেকেন্ড যে ডি পেয়েছি সেটা কত পেয়েছি 5/2, মাঝে তো মাইনাস হয়ে যায়। আর রুট আন্ডার এ কত, এ আছে 2, বি আছে 1 অ্যান্ড সি এ হয়েছে 2, তাহলে 2 হোল স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার এর ম্যাগনিটিউড ভ্যালু। তাহলে এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে, দেখো -5/2 তাহলে 2 এলসিএম হয়ে যাবে, তাহলে -16 -5 ডিভাইডেড বাই রুট আন্ডার 4 প্লাস 4 8 9, মানে √9 মানে হয়ে যাবে কত 3। তাহলে এই অ্যান্সারটা হয়ে যাচ্ছে -21 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 3। তাহলে ম্যাগনিটিউড ভ্যালু 3 7 যা 21, তাহলে -7/2 এর ম্যাগনিটিউডের রেজাল্ট হয়ে যাবে 7/2, তাহলে 7/2 একক আমার অ্যান্সার হয়ে গেল। বোঝা গেছে? তাহলে পরের প্রবলেমের দিকে আগাই। তাহলে দেখো পরের কোশ্চেন কী করেছে, পরের কোশ্চেন করেছে এই সরলরেখা দুটি পরস্পর লম্ব হলে ল্যামডার ভ্যালু বের করতে বলেছে। তাহলে সরলরেখাগুলি যদি লম্ব হয়ে যায় তাহলে আমি কি করব, আমি করব প্রথমে আমার ফর্মুলা জানা আছে a1 ইন্টু a2 b1 ইন্টু b2 c1 ইন্টু c2 গুণফলের সমষ্টিটাকে 0 দেখাতে হবে। তাহলে প্রথম কথা আমাকে এটাকে প্রতিসম আকারে নেই, তো প্রতিসম আকারে সাজিয়ে নিই। তাহলে এখানে মাইনাস যদি কমন নিই তাহলে x-1 হয়ে যাবে, সেই মাইনাসটা আমি নিচে নিয়ে চলে আসলাম। এখানে 7 কমন নিতে হবে, কেন, কারণ ওয়াইয়ের সহগ আমাকে আচ্ছা যদি না বুঝতে পারো এখানে মাইনাস কমন নিয়ে নিচ্ছি, পরের লাইনে লিখছি, এটা 2 ল্যামডা। ওয়াইয়ের সহগও 1 রাখতে হবে, একই রকমভাবে এখানে জেডের সহগও আমাকে 1 রাখতে হবে, তাহলে 11 হয়ে যাবে। তাহলে এটা যদি পরের লাইনে সাজিয়ে ফেলি x-1 ডিভাইডেড বাই -3 ইজিকালস টু y-2 ডিভাইডেড বাই 2 ল্যামডা, 7টাকে নিচে নিয়ে চলে আসলাম, ডিভাইডেড বাই 7 হয়ে গেল। নেক্সট লাইনে z-2 ডিভাইডেড বাই 11 ডিভাইডেড বাই 5। ওকে, নেক্সট একই রকমভাবে এটাকেও সিমেট্রি করতে হবে, তাহলে -7 কমন নিতে হবে, তাহলে x-1 হয়ে গেছে ডিভাইডেড বাই 3 ল্যামডা, y-5 ডিভাইডেড বাই 1 অ্যান্ড -1 কমন নিলে z-6 ডিভাইডেড বাই 5। ওকে, এখানে সিমেট্রি করলে দেখো x-1 ডিভাইডেড বাই -3 ল্যামডা ডিভাইডেড বাই 7 ইজিকালস টু y-5 ডিভাইডেড বাই 1 অ্যান্ড z-6 ডিভাইডেড বাই -5। তাহলে কি হবে, এইটা হচ্ছে আমার a1 a2 a1 b1 c1 a2 b2 c2। তাহলে ফর্মুলা আমার ছিল a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ইজিকালস টু 0 হতো যদি এটা L1 লাইন, এটা L2 লাইন। ওকে, L1 যদি লম্ব L2 হয়ে যায় তাহলে এটা ইমপ্লাইজ করতো। তাহলে একই রকমভাবে a1 এর রেজাল্ট হচ্ছে 3, a2 রেজাল্ট হচ্ছে -3 ল্যামডা ডিভাইডেড বাই 7, b1 এর রেজাল্ট হচ্ছে 2 ল্যামডা ডিভাইডেড বাই 7 অ্যান্ড b2 রেজাল্ট হচ্ছে 1। একই রকমভাবে c1 এর রেজাল্ট হচ্ছে 11/5, c2 রেজাল্ট হচ্ছে -5 ইজিকালস টু 0। এবার এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত পাচ্ছি, মাইনাস প্লাস 9 ল্যামডা ডিভাইডেড বাই 7 প্লাস 2 ল্যামডা ডিভাইডেড বাই 7 প্লাস এটা মাইনাস হয়ে যাবে, -5 ক্যান্সেল আউট হলো, তাহলে -11 ইজিকালস টু 0। নেক্সট লাইন আমি করে দিতে পারছি এখানে না 11 ল্যামডা ডিভাইডেড বাই 7 ইজিকালস টু 11, তাহলে 11 ক্যান্সেল আউট হলে কি হয়ে যাবে, ল্যামডা ইজিকালস টু 7। অ্যান্সার তো মিলে গেছে, সি অ্যান্সার হবে, বুঝতে পারলে? সি অ্যান্সার যদি হয়ে যায় আমরা পরের প্রবলেমের দিকে আগাই, কেন দাঁড়িয়ে থাকবো। দেখো পরের প্রবলেম, দেখো কি বলেছে,
পরের প্রবলেম বলেছে একটা ছক্কা যদি 3বার ছোড়া হয়, তাহলে ছক্কা যদি 3বার ছোড়া হয় স্যাম্পল স্পেসটা কীরকম দেখতে হবে? প্রথম বস্তুটা প্রথমবারও 1 পড়েছে, তারপরেও 1, তারপরেও 1, প্রথমবারে 1, তারপরে 1, তারপরে 2, প্রথমবারে 1, তারপরে 1, তারপরে 3, এর মধ্যে কন্টিনিউ চলতে থাকবে। আবার 1 দিয়েই চলতে থাকলো, তারপরে আবার 1, 2 দিয়ে শুরু হবে, 1, 2, এটা 1, 1, 2, এটা 3, সরি এটা 2, এর মধ্যে অনেক চলবে। তাহলে কতগুলো দেখতে পাচ্ছি? স্যাম্পল স্পেসের টোটাল সংখ্যা হয়ে যাবে 6 কিউব, মানে 216টা। বুঝতে পারছো 216টা কেন হচ্ছে? 216টা টোটাল স্যাম্পল স্পেসে নমুনা বিন্দু হয়ে গেছে। আচ্ছা, এখানে বলেছে প্রথমবার 5, মানে এই যে রেজাল্টগুলো আসছে প্রথমবার 5 পেয়েছি, তারপরে টোটাল 3বারে মোট 16 পাচ্ছি। 16 পাচ্ছি মানে 16 থেকে 5 যদি বাদ দিয়ে দিই তাহলে কত হবে? পড়ে থাকবে 11। 11 কত কত সংখ্যার যোগফল হয়? 6, 5। তাহলে কি হতে পারে? 6, 5 হবে, আর না হলে 5, 5, 6 হবে, কারণ প্রথমবার তো 5 অলরেডি পড়ে গেছে, প্রথমবার অলরেডি 5 পড়ে গেছে। তাহলে বাকির 16 হতে গেলে একবার 6 একবার 5 পড়তে হবে, নাহলে একবার 5 একবার 6 পড়তে হবে। তাহলে দুটো আউটকাম। তাহলে রেজাল্ট কত হয়ে গেছে? রেজাল্ট যদি আমরা জানতে চাই তাহলে টোটাল আউটকাম কতগুলো পেয়েছি? টোটাল নমুনা বিন্দু পেয়েছি 216, আর ঘটছে কতগুলো নমুনা বিন্দু? দুটো। তাহলে রেজাল্ট হয়ে যাবে 2 ডিভাইডেড বাই 216, ক্যান্সেল আউট করলে কত হয়ে যাবে? 1 ডিভাইডেড বাই 108। তাহলে অ্যান্সার হয়ে যাবে 1 ডিভাইডেড বাই 108, ডি অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেছে? বোঝা যদি যায় লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর বন্ধুদের সাথে শেয়ারও করবে, কারণ তোমাদের নিশ্চয়ই সাহায্য হবে, এই প্রবলেমগুলো একটু হেল্প হবে নিঃসন্দেহে। আচ্ছা, তাহলে পরের প্রবলেম দিকে আগাই। আরেকটা প্রবলেম বাকি আছে। আচ্ছা, লাস্ট প্রবলেম দেখো আজকের। ভিডিওটা সত্যিই অনেকটা বড় হয়ে গেছে। আচ্ছা, আমাকে তাহলে কী বের করতে হবে? প্রবাবিলিটি অফ এ বের করতে হবে। সেখানে বলে দিয়েছে, আচ্ছা স্বাধীন বলে দিয়েছে। এই যে স্বাধীন কথাটার মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি এর রেজাল্ট হয়ে যাবে প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। আচ্ছা দেখো, প্রবাবিলিটি অফ বি এর রেজাল্ট দিয়ে দিয়েছে, আমি যদি এ ইন্টারসেকশন বি কোনো প্রকারে বের করতে পেরেছি তাহলে পুরো রেজাল্টটা বের করতে পারবো, তাই না? তাহলে এ ইন্টারসেকশন বি রেজাল্টটা কী করে বার করব দেখি। আচ্ছা, আমাকে বলে দিয়েছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট বলে দিয়েছে। তাহলে এইটাকে আমি লিখতে পারি প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট বলতে পারি, কারণ আমি কমপ্লিমেন্ট করছি। তাহলে সেই রেজাল্টটা আমি লিখতে পারি, দেখো এই রেজাল্টটাকে লিখতে পারবো আমি 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। ওকে, এবার এই রেজাল্টটাকে লেখা যাবে, এই রেজাল্টটাকে আবার লেখা যাবে 1 মাইনাস, এই রেজাল্টটা আমাকে তো বলে দেয়নি, এই রেজাল্টটা বলে দিয়েছিল তাই না? এই রেজাল্টটাকে আবার লেখা যাবে প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে আমি এখান থেকে এ ইন্টারসেকশন বি পেয়ে যাচ্ছি, এখান থেকে এ ইন্টারসেকশন বি পেয়ে যাব। তাহলে এই রেজাল্টটা ক্যালকুলেশন করলে 1, আচ্ছা এই রেজাল্ট, আচ্ছা এখানে দেখো 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি মাইনাস মাইনাস প্লাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, আর রাইট সাইডে পেয়েছি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এই রেজাল্টটা সমান। তাহলে এই রেজাল্টটার ভ্যালু দিয়ে দিয়েছে 0.8, এটা 1, এই রেজাল্টটা দিয়ে দিয়েছে কত? 2/7 প্লাস পি এ ইন্টারসেকশন বি। তাহলে পি ইন্টারসেকশন বি রেজাল্টটা কত হবে? এটা যদি ক্যালকুলেশন করি 0.8 মাইন ইজিক্যালস টু 5/7 প্লাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি রেজাল্টটা হবে, এটা আমাকে ক্যালকুলেশন করতে হবে, পয়েন্ট তুললে এটা 10 হয়ে যাবে, এটা 4 যা এটা 5, তাহলে 4/5 মাইনাস 5/7 ইজিক্যালস টু প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি পেয়ে গেছি। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর রেজাল্ট পেয়ে গেলাম 4/5 মাইনাস 5/7, আর প্রবাবিলিটি অফ এ তো জানা নেই, প্রবাবিলিটি অফ বি জানা আছে 2/7। তাহলে এখানে দেখো এলসিএম হয়ে গেছে 5 × 7, তাহলে 28 মাইনাস 25 ইজিক্যালস টু প্রবাবিলিটি অফ এ ইন্টু 2/7, তাহলে 7 ক্যান্সেল আউট হচ্ছে। তাহলে এখানে হয়ে যাবে আমার, এখানে রেজাল্ট হয়ে যাবে 3/5 ইজিক্যালস টু প্রবাবিলিটি অফ এ ইন্টু 2, সেই 2টাকে যদি ডিভাইডেড করে দিই তাহলে 5 × 2
ইজ ইকাস টু প্রবাবিলিটি অফ এ। তাহলে প্রবাবিলিটি অফ এ রেজাল্টটা কত পেয়ে যাবো? প্রবাবিলিটি অফ এ রেজাল্টটা পেয়ে যাবো 3/10 ইজ ইকাস টু প্রবাবিলিটি অফ এ। তাহলে প্রবাবিলিটি অফ এ রেজাল্টটা আমি পেয়ে যাবো 0.3। ধিং চিক চিক ধিং চিক চিক ধিং চিক চিক ধিং, শেষ খতম। তাহলে তোমরা বুঝতে পারছো এই এমসিকিউ করার জন্য তোমার নাই করে, আমি তো পুরো ব্যাপারটা ড্রাইভ করলাম তার জন্য, তো নাই করে তোমার আধ ঘন্টা ম্যাক্সিমাম লাগবেই। তো একটু চেষ্টা করো, যত তাড়াতাড়ি তুমি প্র্যাকটিস করতে পারবে, টেস্ট পেপার যত তাড়াতাড়ি শেষ করতে পারবে ততই তোমার সুবিধা। আচ্ছা, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না, আর সঙ্গে সঙ্গে বন্ধুদেরও শেয়ার করো। আচ্ছা, পরের ভিডিওতে দেখা হবে।